আসসালামু আলাইকুম। ভাইয়া আমি ঘটনা বলবো যেটা, এটা প্রথমেই এভাবে বলা রাখা ভালো যে আমি প্রত্যন্ত একটা গ্রামে বসবাস করি। তো আমি বগুড়ার রাজধানী মুরুইলের ছোট্ট একটি গ্রাম, যে গ্রামের নাম ভাগদুবরা। এই ভাগদুবরা গ্রামকে নিয়েই এই ঘটনা আর কি। এই ভাগদুবরা গ্রামে একটা মহিলা বসবাস করত, বৃদ্ধা, সম্পর্কে দাদি করে বলতাম আমি। তো তার মুখ থেকে না তার বিষয়ে জানি আমরা এই ঘটনাটি। দুঃখের সাথে বলতে হচ্ছে সে মানুষটি আর বেঁচে নেই। আসলে ভাইয়া আমি আমার যে গ্রামে থাকি, এই গ্রামে বিশ্ব রোড থেকে নেমে মানে আমাদের গ্রামে হেঁটে আসতে হয় প্রায় ২০ মিনিট। আর এই ২০ মিনিটের পথ যেটা, সেটা হচ্ছে হাতের বাম পাশেও জঙ্গল এবং বাম পাশেও জঙ্গল। মানে জঙ্গলটা মানে অনেক ঘন জঙ্গল। আর ওই জঙ্গলটা পরে এই পাশেও একটা পুকুর আছে, যেটা অনেক বড়। এই পুকুরটার নাম হচ্ছে তালপুকুর। এবং আরেকটা যে ডান পাশের যে জঙ্গল ছিল, ওইটা আমরা টিওনো, আমাদের যে থানার যে টিওনো, এর অনুদানে আমরা ওই একপাশের জঙ্গল কেটে ফেলে আমরা গ্রামের মানুষজন সবাই মিলে ওখানে ঈদগাহ মাঠ তৈরি করেছি। তো ঈদগাহ মাঠ, ওই ঈদগাহ মাঠের ওই পাশে আছে আবার একটা বড় পুকুর, যেটাকে গোয়াল পুকুর নামে সবাই চেনে। যাই হোক, এই মোটামুটি এই পুরো এরিয়াটাই অনেক ভয়ঙ্কর একটা এরিয়া এখনও। আমার মনে আছে রাসেল ভালিয়া, ছোটবেলায় যখন আমি আমার আব্বুর সাথে কোথাও রাতে যাইতাম বাইকে, তো আমি চোখ বন্ধ করে রাখতাম ওইটুকু জায়গায়। যখন আবার রোডে উঠতাম, চোখ খুলতাম। তো ভালিয়া এই এই যে বাম পাশে যে কবরস্থান আর জঙ্গল, তো এখানে একটা মহিলা প্রতিদিন, যে বৃদ্ধ মহিলার কথা বলেছি, ওই মহিলাটি প্রতিদিন পাতা কুড়াতো, মানে যেটাকে বলে খড়ি আর কি, ওই চুলায় রান্না করার জন্য বিকেলবেলা করে। গ্রামের এটা প্রথা, যারা গ্রামাঞ্চল থেকে শুনছেন তারা বুঝতে পারবেন। তারা চুলা তৈরি, চুলাতে এই মানে চুলা জ্বালানোর জন্য এরকম খড় এবং গাছপাতা শুকনা যেগুলো, এগুলা কালেক্ট করে নিয়ে আসে। তো সেই দিনই তিনি গিয়েছিল সেই জঙ্গলে, রাস্তার জঙ্গলে। তো ওই জঙ্গলের ভেতরে অনেক বাঁশঝাড়ও আছে এবং এই বাঁশঝাড়ের মধ্যে তিনি পাতা কুড়াইয়া, তো ওখানে কিছু ছিল বিশাল বড় বড় তালের গাছ। তো ওখানে তাল পড়ত তখন। তো ওই পাতা কুড়াতে গিয়ে তিনি ২টা তাল পেয়েছিল। তো তিনি ভাবল যে এই শীতের মৌসুম, এখন যেহেতু শীত আসকে, ভাদ্র মাস, তো আমরা যদি সকালবেলা করে ওখানে যাই তাহলে অনেকগুলো তাল পাবে। এই একটা আশা নিয়ে তিনি ফজরের নামাজ পড়ে সেই তালতলায় যায় আর কি, ওই জঙ্গলের এলাকায়। এই জঙ্গলের এলাকাতে আমার সাথেও একটা ঘটনা ঘটেছিল, আমি একটু বলে রাখি। যে একদিন সকালবেলা, ঈদের মানে কুরবানি ঈদ, আমি আমার বন্ধু বাইক নিয়ে যখন চুল কাটতে গিয়েছিলাম, আমরা আগের দিনে সিরিয়াল দিয়ে আসছিলাম, কিন্তু আমাদের সিরিয়ালটা রাতের ৩টার দিকে পড়ছিল। তো ওই রাস্তা দিয়ে রাসেল ভাইয়া যেতে যেতে তখন ওই আমরা দেখি সামনে একটা ছোট মেয়ে মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে। তো একটু সামনে গিয়ে দেখি ওই মেয়ে মানুষটা আর নেই, কিন্তু স্পষ্ট আমরা সেখানে একটা মেয়ে মানুষ দেখেছিলাম। তো এটা একটা ভয়ঙ্কর জায়গা, যে সেটা আমি উদাহরণ দিলাম। তারপরে তিনি, ওই মহিলাটি মানে সম্পর্কে দাদি হয়, তিনি ওই তাল কুড়াতে যায় সকালবেলা। তো তাল কুড়াতে গিয়ে ওখানে আবার পুরো গ্রামের মানুষজন মারা গেলে ওখানে কবর দেয়, সেই রকম একটা পুরনো কবরের উপর দিয়ে তিনি গিয়েছিল এবং এক পর্যায়ে একটা কবরের ভেতরে, মানে তার ভাঙা কবরের ভেতরে তার পা চলে যায় এবং তিনি সেখানে এত ভয় পেয়ে যায় যে যা বলার মানে ভাষা নেই। মানে শুধু উনি একাই যে এরকম শিকার তা না, এখানে আরও একটি ঘটনা মানে ওই জঙ্গলকে কেন্দ্র করে, যেটা হচ্ছে যে ওখানে একজন বৃদ্ধ মানুষ আগে যাইতো, মানে আগে যে ডিপ শ্যালো মেশিন যেটা আছে, এই শ্যালো মেশিন তিনি দেখাশোনা করত লাইনম্যান হিসেবে। তো তিনি রাতের বেলা একদিন ওই পুকুরে পানি দিচ্ছিল, ওই তাল পুকুরে পানি দিচ্ছিল। তো লাইনম্যান তো সারা রাত জেগে থাকে, কোথায় কি কেটে গেল এগুলো চেক করে, কোন দিক দিয়ে পানি মিস করতেছে, এরকম জায়গা তিনি দেখে। তো একদিন রাতের বেলা তিনি ওই জায়গা দিয়ে মানে কোদাল ঘাড়ে নিয়ে যাচ্ছিল। যেতে যেতে ওই দেখে যে কিছু মুরগির বাচ্চা, ওই ওই জঙ্গলের ভিতর কিছু মুরগির বাচ্চা, বুঝছো ভাইয়া? তো এই মুরগির বাচ্চাগুলো, মানে তিনি বলে যে এত সকালবেলা এই মুরগির বাচ্চাগুলো কই থেকে আসলো। হ্যাঁ, এটা কি একদম ভোরবেলার দিকে ছিল, যে মানে ফজরের পরপর, কিন্তু ফজরের আগে? হ্যাঁ হ্যাঁ, ফজরের একটু আগে। তো ওই দিকে যখন ওই মুরগির বাচ্চাগুলো পেয়েছিল, তো ও চিন্তাভাবনা করছিল যে ওই মুরগির বাচ্চাগুলো ধরে বাসায় নিয়ে আসবে। তো যে কথা সেই কাজ, তিনি মানে একটু, উনি মুরগির বাচ্চাগুলো দেখে একটু এক্সাইটেড হয়ে একটু লোভে পড়ে গেছিল এরকম। হ্যাঁ হ্যাঁ, লোভ লোভ লোভ। তিনি ওই লুঙ্গি পরেছিল, ৩-৪টা মুরগির বাচ্চা ধরছে। এবং যে মানুষটি অনেক আগে মারা গেছে, এই মানুষটির নাম ছিল আন্নাস, এ রাসেলের বাবা যেটা, এই মুরগির বাচ্চাটা ধরে বাসায় নিয়ে আসছিল। নিয়ে আসার পরে ভাই এত জ্বর তার, মানে বলার বাহিরে, মানে কিছুদিন তিনি লিটারেলি কথাই বলতে পারত না, মানে এত ভয় পেয়ে গেছিল। সবাই একটা চিন্তাভাবনা করছিল যে জিন টিনের আসর, মানে এই জ্বর আসছিল ওই শুধুমাত্র ওই মুরগির বাচ্চাগুলো বাসায় নিয়ে আসার জন্য। হ্যাঁ, আসলেই ওটা কোনো মুরগির বাচ্চা ছিল
ছিল না, ওটা দুষ্টু জিন ছিল এবং ওই জিনের বাচ্চাগুলো মুরগির রূপ ধারণ করে খেলছিল। তো উনি যখন ওই মুরগির বাচ্চা নিয়ে বাসায় আসে তো তখন ওই মানুষটি কিছুদিন জ্বরে আক্রান্ত থাকে। একটা পর্যায়ে ডক্টর ডাকা হয় গ্রামের গণ্যমান্য সুনাম ব্যক্তি যারা আছে তারা ওই গরিব মানুষ যেহেতু সাহায্য করার জন্য আসে। এসে ডাক্তার অনেক চেক আপ করছে, কিন্তু উনার যে জ্বর নামতেছে না, মানে কোনো ওষুধ খেয়ে তার জ্বর নামতেছে না। আসলে জ্বরটা কিভাবে হচ্ছে, শরীরের ভিতর ছটপটানি আছে, ডাক্তাররা বুঝতে পারছে না। এটা কোনোভাবে বুঝতে পারতেছিল না যে এই জ্বর কমানো যায় কিভাবে। মানে প্রাথমিকভাবে চিকিৎসা দিচ্ছিল কিন্তু কোনো কাজে আসছিল না। হ্যাঁ, কাজে আসছিল না এবং তিনি ওই শেষ পর্যায়ে একদিন আমরা সকালবেলা খবর পাই তিনি মারা গেছেন। ঠিক একইভাবে ওই যে বৃদ্ধ মহিলার কথা বললাম যে হীরার আম্মু যে বা আওলাদের আম্মু, এই আওলাদের আম্মু একদিন ফজরের দিকে গেছে তাল কুড়াতে। তিনিও কিন্তু লোভে পড়ে গেছে। ওই যে আমি বলেছিলাম পাতা কুড়াতে গিয়ে তিনি ওই আসরের মাগরিবের দিকে 2টা তাল পাইছিল। তো ওর লোভ ধরে গেছে, যেহেতু মাগরিবের দিকে তাল পাইছে, যদি সকালে যাওয়া হয় তাহলে তো অনেকগুলো তাল পাবে, রাতে তো কেউ যায় না। অনেক সাহসী ছিল তিনি। উনি ওই পুরো গ্রামের মানে এই গ্রামে বড় হয়েছে, তো আবার এই গ্রামে বিয়ে হয়েছে, এই জন্য সাহসটা একটু বেশি। মানে উনি ভাবছে যে আগের যে বৃদ্ধ মহিলা মানে ও তো সন্ধ্যার দিকে গিয়ে তাল পাইছে, উনি ভাবছে যে আমি যদি সন্ধ্যায় না গিয়ে মানে সারা রাত পরে মানে সকালের আগে যাই তাহলে অনেকগুলো তাল কুড়াতে পারবো। হ্যাঁ, অনেকগুলো পাবে। তো সেই ক্ষেত্রে উনি ওখানে গিয়েছে এবং ওই তাল পাইছে, তিনিও তাল পাইছে। কিন্তু আসলে কি কোনো তাল ছিল? মোটেও ছিল না। আমি যাচ্ছি, ওটা ছিল জাস্ট একটা লোভনীয়। হ্যাঁ, প্রথম যেটা ছিল ওটা লোভনীয় ছিল এবং সকালবেলা যে তাল পাইছে কিন্তু ওটা আসলেই তাল ছিল না। তিনি 6টা তাল পাইছিল সকালবেলা। তো ওখানে গিয়ে তিনি ওই ভাঙা কবরের ভিতর তার পা পড়ে যায়। তো ভাঙা কবরের ভিতরে পা পড়ে যায়, এরপরে তিনি ওই ভয় পেয়ে যায়। তার ভয় পেয়ে জ্বর আসে। তো আমাদের এখানে তখন ছিল মনসুর হুজুর ছিল। তো মনসুর হুজুর ফোন দেওয়া হয় যে আওলাদ কাকা ফোন দিয়েছিল, তার ছোট ভাই আতিকুরকে আমাকে ফোন দিয়েছিল। আমরা গিয়েছিলাম, মনসুর হুজুরকে ডেকে নিয়ে গিয়েছিলাম যে কি হয়েছে, আসলে ভয় পাইছে কি আশায় বিষয়। আমরা যা দেখি ও একদম মানে একটা মানুষ মানে দাঁতি লাগলে যেমন হয় ঠিক তেমন ভাবে তিনি শুয়ে আছেন। তিনি শুধু ইশারা করছেন, তাল গাছের একটা লম্বা কিছু বোঝাচ্ছে। আমরা যেটা মনে করছি যে ওটা তাল গাছ ছিল না, আসলে ওখানে তাল গাছের মতো তাল গাছের পাশে অনেক লম্বা কোনো মানুষ দেখেছিল। মানে উনি আসলে বুঝাইতে চাচ্ছিল যে ওখানে উনি কিছু একটা দেখছে কিন্তু মুখে বলতে পারতেছে না। যে আমি আর বারবার ওই তাল যে 6টা তাল নিয়ে আসছিল ওই তালগুলো মানে ইশারা দিয়ে বলছিল এই তালগুলো ফেলে দিয়ে আসো, বাসায় রেখো না। এটা কেউ বোঝে নাই। এটা আসলে যখন এটা গ্রামের লোকজন বুঝতে পারেনি যে উনি আসলে তালগুলো ওইখানে ফেরত দিয়ে আসতে বলতো। হ্যাঁ, ওগুলো আসলে কোনো তাল ছিল না, ওগুলো জিনের কোনো একটা কিছু ছিল, যেটা আসলে আমরা তো ক্লিয়ার করতে পারবো না, কিন্তু ওটা আসলেই যে তাল ছিল না ওটা আমরা বুঝতে পেরেছি কিছু একটা। তো হুজুর পরে আমাদেরকে বলেছে যে এই যে মানুষটি এই যে কাজটি করেছে ভাঙা, এটা তো ভয়। যদি এরকম কবরের ভেতর পা গিয়ে যদি পড়ে যায়, যে ভয় পেয়ে থাকে তো এই ভয়টা কাটানো সম্ভব। কিন্তু তিনি যে ইশারা দিয়ে একটা জিনিস দেখাচ্ছে, কোনো করপু আমি দোঘাত্তে নড়ে কয়েরে বাইন্দা আতাসকে ওবো সাঙ্গাইতেইরু। তো সব চিন্তা ভাবনা করো যে আমরা তাহলে বগুড়ার মানে আমাদের জিয়াউর রহমান মেডিকেল কলেজ এই মেডিকেলে ভর্তি করে দেওয়া হোক, দেখি কি হয়। তো ভর্তি করে দেওয়া হবে। তো আমরা সবাই ভর্তি করে নিয়ে গেছি। আল্লাহর কি কাজ, তিনি 2 দিন থাকলো, সুস্থ আবার আসলো। এসে তিনি আবার স্বাভাবিকভাবে চলা শুরু করে তার তো ওই দিন পাতা কুড়ানোর নেশা যায়নি। এইবার এই পাতা কুড়াতে গিয়ে তিনি আবার ওই যে আন্নাসের যেভাবে মারা গেছে বলছিলাম, তিনিও সেই একই একটা ভাবে পড়ছে যে তিনিও মুরগির বাচ্চা দেখছিল 2টা। ওই জঙ্গলেই ওই কবরস্থানের পাশেই ওই তালগাছের নিচেই দুইটা দেখছিল বাচ্চা। তো ধরতে গেছে, মহিলা মানুষ না, এই সময় এত বড় বড় সুন্দর সুন্দর মুরগির বাচ্চাগুলো দেখে তো আসলে মানে লোভ লাগবে। এটা আমি থাকলে আমিও করতাম না। এখন আমি শিক্ষা নিয়ে হয়তোবা এটা করব না, কিন্তু এটা না জানার আগে আমি করতাম। আসলে ভাই আমি নিজেই করতাম, এটা স্বাভাবিক। এটা এই জায়গায় যদি তুমিও থাকতা তাহলে এই বিষয়গুলো না জানলে তুমিও দেখতে এত সুন্দর মুরগির বাচ্চা ঘুরছে, এটা ধরা যায় যেহেতু কার এটা এই রাত্রে মানে মাগরিবের আজান নিছে চারিদিকে, তখন তো ওটা ধরা লাগবে। তো উনি ওই পাতা কুড়ানোর ঝাঁটা ছিল, ওই ঝাঁটা ওখানে রেখে তিনি ওই মুরগির বাচ্চা ধরতে গেছে। ওই মুরগি বাচ্চা ধরা দেয়নি, ওই যে আস্তে আস্তে আবারও সেই কবরস্থানের দিকে মুরগির বাচ্চা যাচ্ছে। ও পিছে পিছে যাচ্ছে ধরার জন্য, যে দেখে যে একটা মুরগি সহ 6-7টা বাচ্চা নিয়ে একটা মুরগি বসে আছে। তো ও তো ভাবছে যে ও সেই পেয়ে গেলাম মুরগির বাচ্চা সহ মুরগি। আর সেই সময় তো ওই সময়টাতে যে আন্নাস যে ওইভাবে মারা গেছে এই জিনিসটার মাথায় খেলে নাই। আর তারপরেও এনারা তো বাহিরের এলাকার মানে অন্য এলাকা থেকে করে এখানে উঠে এসেছে।
এসেছে। মানে ওই সময় তার এই সেন্সটা কাজ করে নাই যে এই রকম একই পদ্ধতিতে কেউ আমাদেরই এলাকার কেউ মারা গেছে। না, উনি আসলে এই ঘটনা জানে না, কেননা এনারা অন্য একটা এলাকায় থাকতো, তারপরে আমাদের গ্রামে স্থায়ী বাসিন্দা হিসাবে বাসা করেছে। 17-18 বছর আগের ঘটনা এটা। তো তারপরেও তিনি ওই লোভে লোভে ওই মুরগির কাছে যায় এবং ওই মুরগির বাচ্চা তিনি আবার ধরে নিয়ে আসে। ওই যে একটা তাল কুড়ানোর ঘটনা কিন্তু আছে, ওখান থেকে কিন্তু অনেকভাবে বেঁচে মৃত্যুর হাত থেকে তিনি রক্ষা পেয়ে এসেছে। ওটা একটা ছিল। তারপরে তো অনেকবার তাকে স্বপ্নে দেখাইছিল যে ওই জায়গায় যাওয়া যাবে না, ওই জায়গায় পাতা কুড়ানো যাবে না, ওই তাল পড়লে তাল কুড়ানো যাবে না, এগুলো তাকে একটা স্বপ্নে দেখাইছিল। কিন্তু তিনি ওই সময় ওই মাথায় সেন্স কাজ করেনি। তিনি তখন ভাবল যে আমরা তো এখানেই বড় হয়েছি ছোট থেকে, পরে স্বামী নিয়ে এসে এখানে বাসা করে থাকে আর কি। ওই যে আন্নাস মারা গেছিল এটা গল্প শুনেছিল, আসলে অতটা সিরিয়াসভাবে তারা দেখেনি। এরপরে ঠিক অনুরূপভাবে তার প্রতিও একই ঘটনা হয়েছে। তিনি ওই মুরগির বাচ্চাগুলো ধরে নিয়ে আসছে। তো মুরগির বাচ্চা ধরে নিয়ে আসে রাসেল ভাইয়া, তখন ওই একইভাবে আবারও তিনি বাসায় যায়, অজ্ঞান হয়ে যায়, আবার তাতি লেগে যায়। এবার কিন্তু আর কবরের ভেতরে পাওয়া যায়নি, ওইটা তো হুজুর মনসুর হুজুর ছিল তখন, তিনি যায়া আল্লাহর কালাম পড়ে ফু দিয়ে সুস্থ করেছে এবং শারীরিকভাবে যে অসুস্থ ছিল এটাও ঠিক হয়ে গেছে। এই ঘটনা কিন্তু তার থেকে 2 বছর পরের ঘটনা। তো তার তো খড়ি সংগ্রহ করতেই হবে বা চুলা জ্বালানোর জন্য পাতা টাতা দরকার, আবার গেছে এরকম যে মুরগির বাচ্চা ধরছে। ওইটা তাল কুড়ানোর সাথে এই বিষয়টা কখনোই মিল হয় না কখনো। এইবার পড়ে গেছে এবার দুষ্টু জিনের কবলে। এই দুষ্টু জিন তাকে আক্রমণ করছে। অনেকেই বলে, আমাদের এলাকার অনেকেই বলে, গ্রাম্য প্রচলিত কথা যে ঠেকছে, একটা জায়গায় দুঃসংখ্যার জায়গায় ঠেকছে। এটা আসলে আমাদের শুদ্ধ ভাষায় হবে যে একটা মানুষ নাপাক, কেউ যদি নাপাক থাকে অথবা কেউ যদি অপরিষ্কার থাকে, একটা ভালো জিনের কাছে গেলে ওরা বিরক্ত হয়। ভালো জিন কিন্তু কখনোই ক্ষতি করে না, ক্ষতি করে যারা দুষ্টু জিন রাজ্য থেকে পরিত্যক্ত বা বহিষ্কৃত যে জিনগুলো, এই যে পরিত্যক্ত বাসায় থাকে, আরও বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, এগুলা জিন আসলে টার্গেট করে কিছু নাপাকি মানুষদের সাথে ভর করে। ভর বলতে তারা তাদের সাথে থাকতে চায় এবং মানুষের মস্তিষ্কে ক্ষতি করতে চায়। তো এরপরে তখন ওই মানুষ এই দুষ্ট জিনের কবলে পড়ে যায়। তো এরকম করে যেতে যেতে এরপরে আবার হুজুরকে ডাকা হয়। তখন হুজুর বলে যে এইবার এখানে আমার আর কিছু করার নাই, কারণ এটা অনেক বড় একটা সমস্যা, এই দুষ্ট জিনের একটা কবলে পড়েছে, আপনারা ভালো কোনো কবিরাজ দেখান, ওই সময় বলেছিল। তো আমাদের এখানে শেখাহার নাম, এই যে কাজীপাড়া পার হয়ে দরগাহাট বিবির পুকুর, কাজীপাড়া পার হয়ে একটা শেখাহারের নামে জায়গা আছে। এই জায়গাটায় রাসেল ভাইয়া যে ওই একটা কবিরাজ আছে, ওই কবিরাজের কাছে তারা যাবে বলে ঠিক করে। তখন আওলাদ এবং আতিক 2 ভাই মিলে ওরা ওই কবিরাজের কাছে যায়। কবিরাজের কাছে যেতেই কবিরাজ বলছে, কি সমস্যা তোমাদের? তখন বলল, এই অবস্থা, আমার আম্মুকে তো এর আগে একটা সমস্যা হয়েছিল, তো আবার আমার আম্মুকে একটা দুষ্ট জিন ধরেছে, যেটা আর কি আমাদের হুজুর বলেছে, এটা নাকি আপনি সংশোধন করতে পারেন। তো ওই দুপচাচিয়া, আমাদের মনসুর হুজুরের বাসা কিন্তু দুপচাচিয়া, ওই দুপচাচিয়া থেকে হুজুর জানত যে এই শেখাহারের একটা ভালো লোক আছে, তিনি কবিরাজি কাজ করে। তো আমাকেও আমাদেরকে ঠিকানা দিছে, তো আমরা সেখানে তার কথা অনুযায়ী আসছি। কবিরাজ আঙ্কেল, আপনি একটু ভালো চিকিৎসা করে আমার আম্মুকে একটু বাঁচান, আমার আম্মু কিছুক্ষণ পর পর ফিট হয়ে পড়ে যাচ্ছে। তো তারপরে শাহাদাত ভাইয়া তারপরে করছে, ওই বলছে তোমার আম্মুর নাম কি? তখন বলল যে আমার আম্মুর নাম জুলেখা। তো জুলেখা বলার পরে তিনি বলল যে ঠিক আছে, আমরা বুঝ দিচ্ছি। তো বুঝ দেওয়ার পরে বলতেছে, আমি তো সবসময়, এখানে তো ঘটনা একটা ঘটে গেছে, আমি তো খারাপ কাজ করতে পারি না, এখানে তো লড়তে চাইলে করতে হবে, ওই কুফুরি কাজ করতে হবে, আমি তো কুফুরি কাজ করব না। তো আওলাদার আতিকেরা নিজেরাই জানে যে কুফুরি কাজ করা যাবে না। তো তারপরে তারা ভাবছে যে ঠিক আছে, আমরা তাহলে করি, হুজুরের সাথে আবার বসি। তো হুজুর বলল যে কবিরাজ কি বলে। কবিরাজের নাম্বার নিয়ে আবার হুজুর ফোন দিছে যে ভাই কি করা যায়, এটার জন্য খুব খারাপ অবস্থা, বমি করছে, রক্ত বমি করছে, এই মানুষটাকে তো বাঁচানো লাগবে। তখন বলল যে হুজুর, আপনি জানেন আমি কখনো খারাপ কাজ করি না, এখানে যে জিনটা ধরেছে এ তো নাপাক একটা জিন, বদ জিন, খুব শক্তিশালী, আমি তো এর সাথে পেরে উঠতে পারবো না। আমার কাছে যে বশের জিনগুলো আছে এরা আমাকে বলেছে যে এর সাথে আসলে পারবে না, এ রাজ্য পরিত্যক্ত, জিনদেরও কিন্তু একটা সংগঠন আছে, এই সংগঠন নিয়ে কাজ করতে হবে, তো কিছু হাদিয়া লাগবে। তো বলছিল যে হাদিয়া স্বরূপ 21 টাকা না 22 টাকা কিছু লাগবে, 121 টাকা, এটা দেওয়া হয়েছিল।
তারপরে হুজুর বলল যে ঠিক আছে, সাময়িক সময়ের জন্য একটু অত্যাচারটা কমান, কারণ রাত্রে উঠে বিকট বিকট আওয়াজ করত ওই বৃদ্ধ মহিলাটি। হট করে কান্না করে উঠত। হঠাৎ করে তার একটা মেয়ে ছিল, ওই মেয়েটার গলা চেপে ধরত। এরকম করতে করতে একটা বিরক্তিকর একটা অবস্থা হয়ে যায়। তখন কবিরাজের কাছে বলে যে কি লাগবে আপনি বলেন, আমি কাজ করব। তখন ওরা খবর দেয় যে তোমরা এই দুপচাচিয়ার আক্কেলপুর নামে একটা জায়গা আছে, এখানে তোমরা যাও, এই পারবে এই বিষয়টা। এই জিনের সাথে ওই কবিরাজের ভালো সম্পর্ক আছে, আমাদের জিন বলছে। তো তারা তো নিরুপায় হয়ে যাওয়া লাগবে। ভাই, রাত হলে তো কেউ ঘুমাতে পারে না, একদম অস্বাভাবিক কর্মকাণ্ড করে। তো তখন ওই ওরা আক্কেলপুর যায়, যাইয়া ওই কবিরাজের সাথে কথা বলে। কবিরাজের কথা বলে আক্কেলপুর যাওয়ার পরে এই কবিরাজের শরণাপন্ন হন। হ্যাঁ, শরণাপন্ন হয়ে বলে যে যত কিছু হয় আমি দেখে নিব, তুমি আমার জিনের হাদিয়া দিয়ে যাও। হাদিয়া দিছে। পরে কি কাজ যে করছে ভাই, প্রায় ৬-৭ দিন ভালো ছিল। ৭ দিনের মাথায় ওই মহিলাটি মারাই গেল, একেবারে মারা গেল জিনের অত্যাচারে। তখন আবার সবাই মিলে আবার ওই কবিরাজের কাছে যাওয়া হয় যে কি দাফন কাফন কমপ্লিট করছে, তো মারা গেছে। তখন যাওয়া হয় যে হঠাৎ করে মারা গেল কেমনে। তখন বলল যে আমার জিন, শক্তিশালী জিন, তাকে নিষেধ করছিল, কিন্তু ওই জিনটা আসলে ওই মানুষটিকে ছাড়বে না। বলছিল যে যদি আমি ছেড়ে যাই তাকে আমি মেরে ফেলে দিয়ে যাব। ও এমন একটি কাজ করেছে যা আপনাদের বলা যাবে না। তো তারপরে উনি রাগ করে ওই মহিলাটিকে মেরে ফেলে দিয়ে চলে গেছে। তো ভাইয়া, এই ছিল আমার আজকের ঘটনা। যদি ভালো লাগে ভাইয়া ঘটনাটি, তাহলে প্রচার করার যোগ্য হলে প্রচারযোগ্য করবেন। আসসালামু আলাইকুম লিসেনার্স, আপনাদের মাঝে এখন একটি নতুন ভৌতিক আর্টিস্ট এসেছে। আপনারা কিন্তু এর আগেও তার অনেক ঘটনা শুনেছেন। আমাদের মাঝে এবার উপস্থিত হয়েছেন শাহাদাত মাম। চলুন আমরা সরাসরি তার কাছে যাব এবং তার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শুনব। তিনি কিন্তু আপনাদের অনেক অনেক ভয়ঙ্কর এবং অনেক অনেক চমৎকার ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছিলেন। তো আমি বিশ্বাস করব যে ঘটনা আজকেও ভালো বলবেন। চলুন সরাসরি তার কাছে যাই। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন। আমি নারুলি মধ্যপাড়া থেকে শৈব ভাইয়ের স্টুডিওতে আসছি। এর আগেও আপনাদের সামনে অনেক ঘটনা নিয়ে আসছিলাম। তো শৈব ভাইয়ের রিকোয়েস্টে শৈব ভাইয়ের স্টুডিওতে আবারও হাজির হলাম। এর আগের ঘটনাগুলো কিন্তু আপনার অনেক অনেক জনপ্রিয় হয়েছে এবং অনেকেই কিন্তু শুনেছে অলরেডি, এবং তারা অনেকেই কমেন্ট করেছে যে আমরা শাহিদ ভাইয়ের কণ্ঠে আরেকটি ঘটনা শুনতে চাই। তো থ্যাংক ইউ। ঘটনা শুরু করে দেওয়া যাক, সময় খুব অল্প। আচ্ছা, আমি আজকে একটি ঘটনা বলবো, এই তো একটা গাড়ি বিষয় নিয়ে। তো শৈব ভাই, আমি সরাসরি ঘটনায় চলে যাই। আমি একদিন গাড়ি নিয়ে যাচ্ছিলাম নওগাঁ মহাদেবপুরে। নওগাঁ মহাদেবপুর নাম শুনেছেন? আমি গাড়ি চালাই মোটামুটি। রাতে এখান থেকে রওনা দিয়েছিলাম বগুড়া থেকে মহাদেবপুরের উদ্দেশ্যে। প্রায় ৮টা কি ৮:৩০ হবে এরকম সময়ে। তো আমি এখান থেকে যাওয়ার পথে মোটামুটি ভালোই গেলাম, রাস্তায় কোনো সমস্যা নাই। নওগাঁয় মহাদেবপুরে আমি গাড়ি আনলোড করার কথা ছিল। মহাদেবপুর বাজারে, মহাদেবপুর কাঁচা বাজারে গাড়ি আনলোড করার পরে ওখান থেকে প্রায় আমি যখন বগুড়ার উদ্দেশ্যে ব্যাক করব, তো তখন মোটামুটি একটা রাত ১টার মতো বাজে। আমি ১টার থেকে আপনি ট্রাক নিয়ে গেছিলেন? আমি ট্রাক নিয়ে গেছিলাম, ট্রাক চালাচ্ছিলাম আমি। হ্যাঁ, আমি তখন ট্রাক চালাই। তো রাতের ১টায় মহাদেবপুর থেকে রওনা দিলাম। রওনা দিয়ে গাড়িতে কেউ ছিল না, খালি গাড়ি ছিল, আমি ছিলাম আর আমার হেল্পার ছিল, আমরা দুজনেই ছিলাম। তো আসার পথে মহাদেবপুরের আগে একটা মাজার পড়ে। নওগাঁ মহাদেবপুরের মাঝে একটা ছোট্ট একটা মাজার পড়ে। সেই মাজারটাতে আমি এর আগেও অনেক ড্রাইভার, আমার ওস্তাদ, এদের থেকে শুনছি যে ওইখানে সালাম দিয়ে পার হয়ে যাইতে হয়, কোনো বেয়াদবি যেন না হয়। আর একটা কথা বলি সাহেব ভাইয়া, যে আমি যখন যাচ্ছিলাম তখন আমার খুবই ইমার্জেন্সি ছিল। আমি গাড়ি যাওয়ার সময় অনেক টেনে গেছি, অনেক স্পিড ছিল আমার গাড়ির। পুরো রাস্তা প্রায় আমি রাফ গাড়ি চালাইছিলাম। রাফ গাড়ি চালাইতে চালাইতে গেছি। আসলে কাঁচামালের গাড়ি তো, বাজার না ধরতে পারলে ঝামেলা। তো আসার সময়ও প্রায় ওই একই রকম আমি স্পিডে আসতেছিলাম, শুনশান রাস্তা। তখন ওই রাস্তাতে একটু ডাকাতের ভয় ছিল, এই ভয়তে আমি একটু গাড়ি টেনে আসতেছিলাম যাতে একটু তাড়াতাড়ি বাজারে ঢুকতে পারি। বাজারে ঢুকতে পারলে আমি মোটামুটি আরেকটা টিপ পাবো, এরকম একটা ডিসিশন নিয়ে গাড়ি নিয়ে রওনা দিলাম। তো আস্তে আস্তে ওই জায়গাতে যখন আসলাম তখন মোটামুটি ২টার মতো বাজে, রাত্রে ২টার মতো বাজে। আর সচরাচর সেই সময় শুক্রবার ছিল। শুক্রবারের দিন ছিল, তো ওই রোডে গাড়ি ঘোড়া খুবই কম। আর সাধারণত নওগাঁ থেকে মহাদেবপুরের রোডে ৭টার পরে কোনো গাড়ি ঘোড়া চলাচল করে না, শুনশান অবস্থা, শুনশান অবস্থা।
একেবারেই শুনশান। মানে ৮টার পরে ওই রোডে আর কি মানুষজনের চলাচল বন্ধ থাকে। মানুষজন মানে ডাকাতের ভয়েতে বের হতো কম। তাদের মানে নিত্য প্রয়োজনীয় কোনো জিনিস লাগলে সেগুলো তারা আগেই মানে বাজার করে বাসায় চলে যেত। এখানে ভয়ঙ্কর বিষয়টা কি? জি, আমি আসতেছি। এরকম একটা সিচুয়েশনে আস্তে আস্তে আমি যখন প্রায় মাজারের ওখানে চলে আসছি, আমার চোখে একটু ঘুম ঘুম ছিল। এই গাড়ি চালাতে চালাতে হুট করে মানে আমার গাড়ি একদম স্টপ। কিন্তু মানে গাড়ি যে আমি থামায় রাখছি, গাড়িতে ব্রেক করছি এরকম কিছু না। আমার গাড়ি কোনো ব্রেক করা ছিল না। তো সবকিছু ঠিকই আছে। আমার গাড়ি স্পিড ছিল ৭০-৮০ মতো ছিল। গাড়ি স্পিড ঠিক আছে, সবকিছুই ঠিক আছে। কিন্তু মানে কেন জানি মনে হচ্ছে যে আমি সামনের দিকে আর এগোতে পারতেছি না। এরকম একটা সিচুয়েশন। তো তারপর আমি খেয়াল করলাম যে আমি গাড়ি যেভাবে চালানো দরকার সেভাবেই চালাচ্ছি, কিন্তু আমি এক চুলও সামনে যাইতে পারতেছি না। আমার গাড়ির চাকা ঘুরতেছে, সবকিছুই হচ্ছে। শূন্যের ওপর গাড়িটা ভাসছে। শূন্যের ওপর গাড়িটা ভাসছে। সর্বপ্রথম আমি বুঝতে পারিনি আমার গাড়ির চাকাগুলো ঘুরতেছিল। তো এরকম একটা পরিস্থিতিতে আমি মানে অনেক ভয় পেয়ে যাই। আমার জানালা দিয়ে বাইরে তাকায় দেখি যে মানে আমার গাড়ি চাকা ঘুরতেছে, কিন্তু গাড়ি এগোচ্ছে না। আজব একটা বিষয়। আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম ঠিক মাটি থেকে আমার গাড়িসহ এক বিঘত মানে এক থাক করান, এই এক থাক উপরে গাড়িটা শূন্যের উপরে ভাসছে। তো এরকম সময়ে আমি আসলে হাল ছাড়িনি। আমি ওই রকম অবস্থাতে মানে গাড়ির অ্যাক্সিলারেটর রানিং ছিল, মোটামুটি প্রায় আধা ঘন্টা সময় ওখানে চলে যায়। তখন তো আপনি অনেক ভয় পেয়ে গেছেন। হ্যাঁ, আমি আসলে অনেক ঘাবড়ে গেছিলাম যে এই রকম কি জন্য হলো। একটু তো ঘুমের ঘরে ছিলাম, অতটা বুঝতেও পারতেছিলাম না যে আসলে ঘটনাটা কি। তো তারপর অনেক কিছু অনেকভাবে চেষ্টা করলাম। কোনো অলৌকিক বা কোনো অশরীর আপনার সামনে বা কোনো জিন-টিন এগুলো কিছু না, এগুলো আমার চোখের সামনে কিছু পড়েনি। কিন্তু এইরকম চলা অবস্থাতে মানে শুনশান একটা অবস্থাতে আমি এদিক মানে আমরা দুইজন সবাই তো ঘাবড়ে গেছে। তো এক পর্যায়ে প্রায় রাত ৪টায় ফজরের আজান, হ্যাঁ এরকম একটা সময়, শীতের সময় ৪টার দিকে ফজরের আজান। তো এক পর্যায়ে আমি ভাবলাম যে নামাজ পর্যন্ত ওয়েট করি, কারণ ফজরের আজান দেওয়ার পরে আসলে আপনি ওই জায়গাতেই আটকা ছিলেন? হ্যাঁ, আমি ওখানেই ছিলাম। দরজা লক করে আসলে অনেক ভয়ে ছিলাম আমি দোয়া কালাম যা পারি আমি চেষ্টা করছি, কিন্তু আমার কোনো কাজে আসেনি। তো এরকম একটা সিচুয়েশনে ফজরের আজানের পরে লক্ষ্য করলাম যে আমার দিকে একটা বৃদ্ধ লোক আজান শেষ নামাজে যাচ্ছে, এরকম কিছু লোকজন দেখা যাচ্ছে। তো সর্বপ্রথম একটা লোক আমার চোখে আসলো, একটা বৃদ্ধ লোক, মুখে সাদা দাড়ি, সাদা জুব্বা পরেছিল। মানে উনি আসতেছে, আমি দেখলাম, লক্ষ্য করলাম যে উনি আমার দিকেই মানে আসলে আমার দিকেই আসতেছে, আমাকে লক্ষ্য করে আমার দিকে আসতেছে। তো তখন আমি আরও একটু ঘাবড়ে গেলাম যে এই সময়ে এই লোক আমার দিকে আসতেছে সাদা পোশাক পরে। তো ঘাবড়ে গেলেও আসলে করার কিছু নাই। শীতের দিন, আমি প্রচণ্ড মানে ঘেমে গেছি, আমার গায়ে জ্যাকেট ছিল। আমি ভয়েতে। আপনার হেল্পার যে ছিল সে? হেল্পার কি করতেছে? ও তো ভাইয়া আসলে মানে আমি ওকে বলছিলাম যে ভয়ের কোনো কারণ নেই। ওকে আমি পরে অনেক সান্ত্বনা দিয়ে আপনি বিষয়টা নিয়ে নিজে? হ্যাঁ, ভয় পাইছি। হ্যাঁ, এরকম আমি ভয় পাইছি, কিন্তু ওকে সাহস দিয়ে আর কি ওকে আমি ঘুমাইতে বলছি। ওরও ঘুম জাগা ছিল, ও আমার সঙ্গে জেগে থাকতে থাকতে এক পর্যায়ে ঘুমায় গেছে। কিন্তু আমি তো আর ঘুমাইতে পারতেছি না। তো এক পর্যায়ে ওই লোক আসলো মানে সরাসরি। গাড়িটা কি তখনও শূন্যের উপরে ভাসছিল? হ্যাঁ, তখনও শূন্যের উপরেই ছিল ভাই, এটা আপনি নিজ চোখে দেখেছেন। তো তারপরে মানে ওই বৃদ্ধ লোক আসার মানে আমার সঙ্গে আসলো, কথা বলল। সর্বপ্রথমেই আমার কাছে আসার সঙ্গেই আমি সালাম দিলাম। তো আমার সালামের উত্তর নিয়ে আমার দিকে মানে এমনভাবে তাকাইছিল, তাকাই থাকতে থাকতে মানে আমার দিকে তাকায় আছে আর মুচকি হাসতেছে। এইটাতে আমি আরও বেশি ভয় পেয়ে যাই যে আমার সাথে কেউ নাই, একটা লোক আমার সামনে এসে আমার দিকে তাকাই থেকে কেমনভাবে হাসতেছে। তো মানে আমি একদম বাকরুদ্ধ হয়ে গেছি। তো এক পর্যায়ে আমি জিজ্ঞাসা করলাম যে কিছু বলবেন? তো উনি উত্তর দিল যে তোমার এত তাড়া কিসের? বলল যে তোমার এত তাড়া কিসের? বৃদ্ধ লোক? হ্যাঁ, ওই বৃদ্ধ লোকটা আমাকে জিজ্ঞাসা করল যে তোমার এত তাড়া কিসের? তো আমি প্রথমে বুঝতে পারতেছিলাম না যে উনি আমাকে কি বলতে চাচ্ছেন। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে হুজুর, আমি তো বুঝতে পারলাম না যে তাড়া কিসের। হচ্ছে, হ্যাঁ তুমি তো এখানে সেই রাত থেকে এখানেই আছো, কিন্তু যাইতে পারোনি, তোমার এত তাড়া কিসের? তখন আমি বিষয়টা বুঝতে পারলাম। তো সাহস করে ওনাকে বললাম যে আমি বাজার থেকে মাল নামায় দিয়ে এরকম তাড়াতাড়ি যাচ্ছি যে আমার এখান থেকে যাইতে পারলে আমার আরেকটা টিপ হবে এরকম। তো তিনি আবারও জিজ্ঞাসা করলেন, তুমি কি এই জায়গা সম্পর্কে কিছু জানো? আমি না, এরকম কিছু জানি না। তো পরে বলতেছে
যে আচ্ছা যাই হোক, তুমি এদিক দিয়ে যখন পার হয়ে গেছো তখনই তুমি এখানে বেয়াদবি করছো। তুমি বেয়াদবি করার জন্য তোমার এই শাস্তি। এখন তুমি যাইতে পারোনি, তোমার গাড়ি শূন্যের ওপরে ভেসেছিল। আমি আরও অবাক যে এই লোক জানল কিভাবে যে আমি সারা রাত এরকম শূন্যের ওপরে ভেসেছিলাম। তো তারপরে উনি আমাকে বলল যে পাশে একটা মাজার আছে, একটু পরে দোকান খুলবে, ওখান থেকে তুমি কিছু মিষ্টি কিনে মাজারে রেখে চলে আসো, দিয়ে তুমি চলে যাও, আর কোনো সমস্যা নাই। আর উনি বলল যে নেক্সট টাইম এদিক দিয়ে যাওয়ার সময় কখনো তাড়াহুড়া করবা না, বেয়াদবি করবা না। আচ্ছা ঠিক আছে। তো উনি কথা বলে চলে যাওয়ার পরেই আমি ওনাকে বলল যে ঠিক আছে, তুমি রাস্তা থেকে গাড়ি সাইড করে পাশে একটু পরে দোকান খুলবে, তুমি ওই দোকানে গিয়ে একটু মিষ্টি কিনে মাজারে দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। উনি চলে যাওয়ার পরেই দেখলাম ভাইয়া, আমি যে সারা রাত শূন্যের উপরে ছিলাম, উনি চলে যাওয়ার পরে খেয়াল করলাম যে গাড়ি আমার পুরোপুরি মাটিতে স্পর্শ করছে। আমি বুঝতে পারিনি যে গাড়িটা কখন মাটিতে আসলো, কি অবস্থা, এরকম একটা কাহিনী। সময়। হ্যাঁ, সময়। তো তারপরে আমি তার কথা মতো দোকান 10 মিনিট পরেই দোকান খুলছিল, দোকান থেকে মিষ্টি কিনে মাজারে দিয়ে আসার পরে আমি গাড়ি স্টার্ট দিয়ে নিয়ে চলে গেছি, বা তারপরে আর কোনো সমস্যা হয়নি। এই ছিল আজকের আমার কথা। ওকে, শুনতেই পারলেন তার সাথে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা। আশা করি ঘটনা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আবারও তাকে ডাকা হবে, তিনি আমাদের পার্মানেন্ট গেস্ট। আপনারা যদি চান আমরা প্রতিদিন আপনাদেরকে নিজেদের কণ্ঠে ঘটনা শোনাবো। তো আজকে আপনাদের কাছে আমাদের আরও কিছু ঘটনা আছে, যে ঘটনাগুলো আপনারা শুনতে পারবেন।